가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় সকাল 8টা। আর সকালের এই সময়টা কর্মব্যস্ততার দিনগুলোতে রান্নাবান্না শুরু হয়ে যায়। এদিকে ছেলের স্কুলের জন্য টিফিন বানাচ্ছি। আজকে টিফিনে লুচি তরকারি দেব, আর সেই তরকারিটাই এখন করছি। এটা আলু, গাজর, ক্যাপসিকাম, তার সাথে কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন, পেঁয়াজ এবং টমেটো দিয়ে রান্না করছি। আর ভাত প্রায় হওয়ার মুখে। একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, ঠিক যেরকম শাকে আমরা বেগুন ব্যবহার করি। তবে এই বেগুনটা কিন্তু শাকের জন্য নয়। এর মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, তোমরা কে কে নিম বেগুন ভাজা খাও বলো তো? পুষ্পিতা দি, আমি জানি তুমি নিম বেগুন ভাজা খাও, কারণ এর আগের দিনে কমেন্টে তোমার বাড়িতে কি রান্না হয়েছে সেখানে তুমি নিম বেগুন ভাজার কথা বলেছ। আর বাকিরা কার কার এরকম নিম বেগুন ভাজা এই সময়ে খেতে ভালো লাগে? আচ্ছা, আমাদের মধ্যে কত পরিবর্তন আসে বলো। একটা সময় যে জিনিসগুলো দেখে নাক সিটকাতাম, যে জিনিসগুলো বাড়িতে হলেই মাথা খারাপ হয়ে যেত, আর মা তো সেগুলো আমাকে দেবে সেটা বলতেই পারতো না, কারণ জানে খাবো তো না। তো সেই জিনিসগুলোই এখন দিন যাচ্ছে যেন ভালো লাগতে শুরু করেছে। এটা কেন হয় বলো তো? আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের সব কিছুই পরিবর্তন হয়ে যায় বলো। আগে যেগুলো ভালো লাগতো এখন সেগুলোকে ছেলে মানুষই মনে হয়, আগে যেগুলো ভালো লাগতো না এখন সেগুলোকে ম্যাচুরিটি মনে হয়। এমনকি দেখো, আমাদের মুখের স্বাদেরও কত পরিবর্তন চলে এসেছে। আগে যেগুলো খাওয়ার কথা ভাবতেই পারতাম না 10 হাত দূরে, এখন সেগুলোই ভালো লাগতে শুরু করেছে। এদিকে দেখো, নিম পাতাগুলো আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। পাতাগুলো আমি ঘিতেই ভাজি, আর এগুলো তো আর এত এত খায় না। যতটুকু আমি ভেজেছি আমাদের 3 জনের জন্য যথেষ্ট। আমার ছেলে এগুলো খাবে না। আর দুটো আমি আলাদা আলাদা ভেজেছি এবং আলাদা আলাদা জায়গায় রেখেছি, তাহলে নিম পাতাগুলো নরম হয়ে যাবে না, মচমচে থাকবে এবং খাওয়ার সময় ভীষণ ভালো লাগবে। আর বেগুন ভাজার সময় তাতে পরিমাণ মতো নুন দিয়েছি, নিম পাতাতে কিন্তু নুনটা দিইনি, কারণ নুন দিলেই পাতাগুলো একেবারে নেতিয়ে যাবে, তখন এই মচমচে ভাবটা থাকবে না। এদিকে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করেছি, যেটা রান্না হয়ে গেছে। এই দেখো, বাটা মাছগুলোকে ভালো করে ভেজে এরকম বড় বড় করে আলু কেটে একটা পাতলা মতো ঝোল বানিয়েছি। আজকে আর ডাল রান্না করিনি, তাই মাছের ঝোলটা একটু পাতলা মতোই করেছি। ভাত বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মার গেলে রেখে দিয়েছি। আর এর সাথে আজকে রান্না করেছি আলু, বেগুন, বড়ি, টমেটো দিয়ে একটা মাখো মাখো মতো তরকারি। ওদিকে তো দেখলে রান্নাবান্না সব সেরে নিয়েছি, আর তারপর রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এখনও সম্পূর্ণ পরিষ্কার কিন্তু হয়নি। এরই মধ্যে ঘড়ির কাঁটা 10:30টার ঘরে। এবার নিজের ব্রেকফাস্টটাও তো সারতে হবে নাকি, সময় মতো নিজের যত্নটাও তো নিতে হবে। আর নিজের যত্ন সবসময় তো বাইরে দিয়ে হয় না, ভেতর থেকেও প্রয়োজন। আর সেই জন্য খাবার দাবারগুলো ঠিক টাইম মতো খেতে হবে। 9:30 থেকে 10টা ব্রেকফাস্টের আদর্শ সময়, কিন্তু ওই সময়টা কোনো মতেই আমার হয়ে ওঠে না। সেই জন্য আমি 10:30টাকে নিজের ব্রেকফাস্টের টাইম বানিয়ে নিয়েছি। ঘরে যদি ফল থাকে তাহলে আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি সেই ফল দিয়ে ব্রেকফাস্ট করে নেওয়ার। তবে ফলের মধ্যে ওই লেবু জাতীয় মানে টক জাতীয় ফল কিন্তু ব্রেকফাস্টে আমি নিই না। ধরো আপেল, কলা কিংবা এই যে পেঁপে, আর আমের সময় আম, এইসব না ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো। মিষ্টি আলু বা যাকে আমরা রাঙা আলু বলে থাকি, সেটাও কিন্তু ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো একটা অপশান। সেই রাঙা আলুকে খোসা সমেত সেদ্ধ করে তারপর খাওয়ার সময় খোসাটা ছাড়িয়ে নিয়ে খেতেও কিন্তু ভালো লাগে, আর ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট। বিয়ের বাজনার আওয়াজ আসছে, এই পাড়াতেই কোথাও বিয়েটা হচ্ছে। কালকে বিয়ে হয়েছে,
কারণ কালকে বেশ অনেকক্ষণ ধরে বাজনার আওয়াজ পেয়েছি, আর আজকে বাজনার আওয়াজটা শুনেই মনে হচ্ছে যে মেয়ে বিয়ে হয়েছে। কারণ বাজনার আওয়াজের একটা বিষাদের সুর রয়েছে আজকে। হয়তো এখন বিদায় হবে মেয়ে, আর সেই বিদায় বেলার যে বাজনা, যে কষ্টের মতো, যে কষ্টের একটা সুর, সেটাই বাজছে। সত্যি বলো, মেয়েদের জীবনে সেই যে সময়টা, যেহেতু সময়টা পার করে এসেছি, অনেক বছর যদিও হয়ে গেল, কিন্তু তবুও সেই দিনটার কথা মনে পড়লে এখনও না গায়ে কাটা দেয়। যার বিয়ে হচ্ছে তার পরিস্থিতিটা ওই জন্য আমরা মেয়েরা খুব ভালোভাবে ফিল করতে পারি। মানে বিয়ে 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 এটা তো একটা বেশ মজার একটা ব্যাপার থাকে, কিন্তু যেই বিয়েটা হয়ে গেল তারপর থেকেই মনটা কেমন করতে থাকে। মানে তখন তো আমরা বুঝতে পেরে যাই না যে আর কয়েক ঘন্টার মধ্যেই সব ছেড়ে ছুড়ে চলে যেতে হবে। যার বিয়ে হচ্ছে তার তো কষ্ট আছেই, কারণ সম্পূর্ণ হচ্ছে না একটা পরিবারে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। সেখানে কষ্ট, মা বাবা পরিবারের সবাইকে ছেড়ে যাওয়া, নতুন একটা অচেনা পরিবেশে আবার নতুন করে মানিয়ে নেওয়া, কষ্ট ভয় সব কিছু তার মধ্যে এই সময় থাকে। আর তার থেকেও বেশি কষ্ট সেই মেয়ের মা বাবার। মানে তাকে জন্ম দেওয়া থেকে শুরু করে এতটা বড় পর্যন্ত তার খেয়াল রাখা, তারপরে হঠাৎ করে এই দিনটা আসবে এবং তার পরের দিন থেকেই সে অন্য বাড়ির সদস্য হয়ে গেল। এটা সত্যি খুব কষ্ট দেয়। অবশ্যই একজন পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানের বাবা মা বেশি শ্রেষ্ঠ, কারণ যাকে তারা এতদিন আগলে রেখেছে, নিজেদের সর্বস্ব দিয়ে মানুষ করেছে, একদিন অন্যের সংসার সামলানোর জন্য, অন্যের ঘর তৈরির জন্য তাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হয়। তোমরাই বলো, পুত্র সন্তানের বাবা মায়ের থেকে কন্যা সন্তানের বাবা মা শ্রেষ্ঠ কিনা? এই ধরনের কথাগুলো এখনও যখন বলি বা মনে আসে, তখন ভেতরটা যেন কেমন ইমোশনাল হয়ে যায়। এখনও এতগুলো বছর হয়ে গেছে তবুও। আচ্ছা, টপিক চেঞ্জ। হ্যাঁ, আর এই বিষয় নিয়ে আমি কথা বলতে পারছি না। ব্রেকফাস্টটা করে ছাদে যাব। ছাদে কি করবো বলো তো? রোদ খুব একটা উঠেনি, একটু হালকা হালকাই রোদ উঠেছে, কিন্তু তবুও আজকেই এই ব্ল্যাঙ্কেট বা লেপ যা যা আছে সব কিছু রোদে দিয়ে দিব, না হলে না তুলে রাখা হচ্ছে না, আর ভালো লাগছে না এই ঘরের মধ্যে এগুলো না। এখন তো আর প্রয়োজন পড়ছে না, কিন্তু তবুও এই যে যেহেতু রোদে দেওয়া হয়নি সেই জন্য তুলতেও পারছি না, আর ঘরের মধ্যে দেখতেও ভালো লাগছে না। তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে ছাদে এগুলো রোদে দিব, আর তারপর আমার ঘরে আরও কিছু কাজ আছে, সেগুলো সারতে সারতে এগুলোতে রোদ দেখানো হয়ে যাবে, তারপর তুলে নিয়ে চলে আসবো। তখন যা দেখলে ব্রেকফাস্ট করছিলাম, তারপর ছাদে গিয়ে ব্ল্যাঙ্কেট লেপ এগুলো না রোদে দিয়ে এসেছি। এখন রান্নাঘর যতটুকু পরিষ্কার করা বাকি ছিল রান্নার পর সেটা করে নিয়ে এই যে জারে মশলা ঢেলে নিচ্ছি। দুটো জার কালকে খালি হয়েছিল কালো জিরে আর পাঁচফোড়নের। কালকে রান্নাবান্নার পর জার দুটো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর এই যে আজকে মশলাগুলো ঢেলে রাখছি। সবসময় প্রত্যেকটা জার একসাথে যে খালি হবে তা কিন্তু নয়, তাই জন্য যখন যে কটা খালি হয় আমি তখনই সেগুলো ধুয়ে শুকিয়ে তারপর নতুন করে আবার মশলা ভরে রাখি। কারণ বাকিগুলোর আশায় থাকলে, মানে সবগুলো কৌটো একসাথে ধুবো এই আশা যদি করি, তাহলে বছরে একবার কি দুবার হয়তো ধোয়া হবে, আর তখনই এই কৌটো বা জার যাই বলো না কেন তার মধ্যে ওই চিটচিটে হয়ে যায়, নোংরা হয়ে যায়, যেগুলো ভীষণ অস্বাস্থ্যকরও বটে। আমার রান্নাঘরের এমন কোনো জার নেই যেগুলো একদম চিটচিটে হয়ে গেছে বা নোংরা এরকম দেখতেই পাবে না, কারণ আমি সেরকম বা সেই পর্যায়ে যেতেই দিই না। শুধু ভালো ভালো রান্না করলেই হবে, সেই জায়গা এবং সেই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নও তো রাখতে হবে। চলো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো।